যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে, এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সারসংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। আগের পর্বে আমরা শুনেছি পিতামহ ভীষ্ম সমস্ত রাজপুত্রদের শিক্ষার ভার দিলেন দ্রোণাচার্যের উপর। বৃষ্ণি ও অন্ধক বংশীয় রাজপুত্ররা দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করবার জন্য এলেন এবং নানান দেশের রাজপুত্ররা তারাও এলেন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে। তার মানে ওই পঞ্চপাণ্ডব এবং কৌরবদের সাথে আরও বিভিন্ন দেশের রাজকুমাররা তারাও এলেন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে। তখন সুতপুত্র কর্ণ তিনিও দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষার জন্য এলেন। তারা সবাই দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে লাগলেন, কিন্তু সমস্ত শিক্ষার্থীদের মধ্যে অর্জুনই ছিলেন দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় ছাত্র। একদিন নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য তিনি এলেন দ্রোণের কাছে অস্ত্র শিক্ষা করার জন্য, কিন্তু নীচ জাতি বলে দ্রোণাচার্য তাকে শিষ্যরূপে বরণ করতে পারলেন না। তিনি তাকে ছাত্র হিসেবে নিলেন না। একলব্য তখন দ্রোণের পায়ে মাথা রেখে প্রণাম করে বনে চলে গেলেন এবং দ্রোণের তৈরি একটি মাটির মূর্তিকে তার সামনে রেখে সেই মাটির দ্রোণাচার্যকে নিজের গুরুদেব বলে স্বীকার করে নিয়ে তিনি নিজের চেষ্টায় অস্ত্রবিদ্যা অভ্যাস করতে লাগলেন। একদিন রাজকুমাররা বনে গেল হরিণ শিকার করতে। তখন একটা কুকুর তাদের সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে তাদের সঙ্গে বনে গেল। এইবার সেই কুকুরটা রাজকুমারদের সঙ্গে যাচ্ছে, যেতে যেতে সে কুকুর তো নিজের মনে যাচ্ছে, যেতে যেতে সে রাজকুমারদের সঙ্গ ত্যাগ করে একলব্যর কাছে চলে গেছে। একলব্য সেই বনে অস্ত্র শিক্ষা করেন। তপস্বীর বেশ তার, জটাজুটোধারী, সামনে দ্রোণের মূর্তি, সেই দ্রোণাচার্যের মূর্তিকে গুরুরূপে বরণ করে সেই দ্রোণাচার্যের মূর্তিকেই গুরুরূপে বরণ করে তিনি একা একাই নিজের চেষ্টায় অস্ত্র শিক্ষা করেন। এইবার কুকুরটা সেইখানে গিয়ে সেই জটাজুটোধারী একলব্যকে দেখে চিৎকার করতে শুরু করে দিয়েছে। একলব্য করেছেন কি, তার অসুবিধা হচ্ছে, সেই জন্য তিনি একসঙ্গে 7টা তীর কুকুরটার মুখের মধ্যে পুরে দিলেন। ব্যাস, কুকুরটার মুখ বন্ধ হয়ে গেল। রাজকুমাররা সেই কুকুরকে দেখে তো অবাক, যে বাবা, এইরকম 7খানা তীর মুখে পুরে কুকুরের চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এই রকমভাবে কে কুকুরটাকে তীর মেরেছে। এই খোঁজ করতে করতে তারা একলব্যের খোঁজ পেলেন। এইবার একলব্যের খোঁজ পেয়ে তারা খুব অবাক এবং তারা রাজপুরীতে ফিরে গিয়ে তারা দ্রোণাচার্যকে এই ঘটনা জানালেন যে আজকে
বনে ঘুরতে গিয়ে এই কাণ্ড ঘটেছে। তারা গুরুদেবকে গিয়ে জানালেন, দ্রোণাচার্যকে গিয়ে, যে আজকে আমরা বনে ঘুরতে গিয়েছি, সেইখানে এই কাণ্ড কারখানা হয়েছে। একজন জটাজুটোধারী একটি বালক, তাকে দেখতে পেয়েছি, সে এইরকম সাংঘাতিক ধনুর্ধর, একবারে 7টা তীর মেরে কুকুরের চিৎকার বন্ধ করে দিয়েছে, এবং সে নিজেই নিজের নিষ্ঠায় সে শিখেছে অস্ত্রবিদ্যা। আর তার সামনে গুরুদেব আপনার একটি মাটির মূর্তিও আমরা দেখতে পেয়েছি। সমস্ত ঘটনা সবিস্তারে তারা গিয়ে দ্রোণাচার্যকে বলল। এইবার অর্জুন দ্রোণকে লুকিয়ে লুকিয়ে বলছে যে, গুরুদেব আপনি তো বলেছিলেন যে আপনার কোনো শিষ্য আমার থেকে শ্রেষ্ঠ হবে না, কিন্তু এই তো একলব্যকে দেখে এলাম, সে তো আমাকেও অতিক্রম করে গেছে। তখন দ্রোণাচার্য অর্জুনকে সঙ্গে নিয়ে একলব্যের কাছে গেলেন। একলব্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। দ্রোণাচার্যকে দেখেই সে চিনতে পেরেছে। একলব্য তখন ভূমিষ্ঠ হয়ে দ্রোণাচার্যকে প্রণাম করলেন। দ্রোণাচার্য করলেন কি, একলব্যকে বললেন যে, বীর, তুমি যদি আমার শিষ্যই হও, আমি তোমাকে শিষ্য হিসেবে স্বীকার করব, কিন্তু তাহলে তো আমাকে গুরু দক্ষিণা দিতে হবে তোমার। একলব্য তো ভীষণ আনন্দ, তার গুরুদেব তার সামনে এসেছেন। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, ভগবান কি দেব, আজ্ঞা করুন, গুরুকে অদেয় তো আমার কিছুই নেই, আপনি বলুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। দ্রোণাচার্য তখন কি করলেন, তিনি তখন বললেন যে, তোমার ডান হাতের বুড়ো আঙুলটা, দক্ষিণ অঙ্গুষ্ঠ আমাকে দাও। এই নিদারুণ বাক্য শুনে একলব্য আনন্দ চিত্তে অকাতরে সেই আঙুলটি কেটে দ্রোণাচার্যকে দিলেন। তারপর সেই নিষাদ পুত্র অন্য 4টে আঙুল দিয়ে স্বর আকর্ষণ করে দেখলেন, অর্থাৎ তীর চালিয়ে দেখলেন যে আগের মতন সেই দ্রুতগামী সেই স্বর নিক্ষেপ তিনি আর করতে পারছেন না। বুড়ো আঙুলই তো নেই। বুড়ো আঙুল হলো আমাদের আলাদা করে এই যে হাতের আঙুলের সঙ্গে এই 4টে আঙুলের সঙ্গে রাখা থাকে না। এইভাবে কেন না, এই আঙুলটা আমাদের সাপোর্ট দেয়। সেই মূল আঙুল দিয়ে টেনে ধরে আমরা জোরে কোনো গ্রিপ করি, সেই গ্রিপটাই নষ্ট হয়ে গেছে। এবং দ্রোণাচার্য জানতেন সে কথা, যে ওইটি যদি আমি করতে পারি তাহলে একলব্য আর আগের মতন তীর চালনা করতে পারবেন না, তখন সেক্ষেত্রে অর্জুনই শ্রেষ্ঠ হবে। দেখা গেল সেটাই হলো, একলব্য আর আগের মতন দ্রুতগামী তীর চালাতে পারেন না। অর্জুন সন্তুষ্ট হলেন। দ্রোণের কাছে শিক্ষার ফলে ভীম ও দুর্যোধন গদা যুদ্ধে, অশ্বত্থামা গুপ্ত অস্ত্রের প্রয়োগে, নকুল সহদেব অসি যুদ্ধে, যুধিষ্ঠির রথচালনায় এবং অর্জুন বুদ্ধি, বল, উৎসাহ ও সর্ব অস্ত্রের প্রয়োগে শ্রেষ্ঠ হলেন। কিন্তু দুরাত্মা কৌরবগণ, ধার্তরাষ্ট্রগণ, তারা ভীম আর অর্জুনের এই শ্রেষ্ঠতা সইতে পারতেন না, সহ্য করতে পারতেন না তারা। আচার্য দ্রোণ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন। একদিন তিনি করলেন কি, একটা নকল পাখি, কি পাখি না, একটা নকল মোরগও হতে পারে অথবা বাজ পাখি, শকুন, এই টাইপের বড় কোনো পাখি তিনি গাছের ওপর রেখে রাজকুমারদের বললেন যে, তোমরা ওই পাখিটাকে লক্ষ্য করে চুপ করে দাঁড়াও, স্থির হয়ে থাকো, যাকে বলবো সে স্বরাঘাতে ওর মুণ্ডচ্ছেদ করে ভূমিতে ফেলবে, মানে মাটিতে ফেলবে আর কি। পাখিটার মাথায় মারবে, পাখিটা মাথা কেটে মাটিতে পড়ে যাবে, আমি যার নাম বলবো সে সঙ্গে সঙ্গে তীর ছুঁড়বে। এইরকম আর কি একটা খেলাই বলা যায়। বিভিন্নভাবে তিনি তাদের লক্ষ্যভেদ করতে শেখাচ্ছেন। এবার সবাই রেডি, একদম তীর লক্ষ্য করে, যে গুরুদেব বলবেন আর তীর ছুড়ব। তখন দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছে,
যে তুমি গাছের ওপর ওই যে পাখিটা আছে দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে আর কি দেখতে পাচ্ছ? বলছে এই গাছ, আমি, আপনি, ভাইরা, সবাইকে আমি দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য বললেন যে না, হবে না, তোমার দ্বারা লক্ষ্যভেদ করা হবে না, তুমি সরে যাও। এইভাবে যুধিষ্ঠির, ভীম, দুর্যোধন সবাইকেই তিনি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি দেখছো, পাখিটা দেখছো আর কি কি দেখছো? সবাই বলছে যে ওই সবই দেখতে পাচ্ছি, পাখিও দেখছি, গাছ দেখছি, আপনাকে দেখছি, আমাকে দেখছি, সব দিকেই আমাদের নজর, আপনাকে দেখছি, ভাইদের দেখছি। সবাইকে প্রশ্ন করছেন, সবাই একই উত্তর দিচ্ছে। শুধুমাত্র অর্জুনকে যখন তিনি জিজ্ঞাসা করলেন যে অর্জুন তুমি কি দেখছো, তখন অর্জুন বলছেন যে আমি শুধুই পাখিটা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। দ্রোণাচার্য বলছেন আবার বলো, তুমি কি দেখছো? না, আমি শুধু ওই পাখিটার মাথাটাই দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি বলেছিলেন দ্রোণাচার্য? যে তোমরা মাথাটা কেটে ফেলবে, অর্থাৎ মাথায় তুমি তীর লাগাবে। অর্জুন এতটাই কনসেন্ট্রেশন তার, এতটাই তিনি কনসেন্ট্রেটেড হয়ে রয়েছেন যে শুধুমাত্র ওই লক্ষ্য বস্তুতেই তার লক্ষ্য, আর অন্য কোনো বিশ্বব্রহ্মাণ্ডের কিচ্ছু তিনি দেখতে পাচ্ছেন না। ফুল কনসেন্ট্রেশন তিনি ওই তার লক্ষ্য বস্তু যেইখানে গুরুদেব বলেছেন ঠিক সেইখানে তিনি তার লক্ষ্যটা নিয়ে গেছেন, তার কনসেন্ট্রেশনটা তিনি পুরোপুরি ওইখানে নিয়ে গেছেন। তখন আনন্দে রোমাঞ্চিত হয়ে দ্রোণ বলছেন যে এইবার তুমি তীর চালাও, একদম পারফেক্ট কনসেন্ট্রেশন তোমার বেস্ট জায়গায় গিয়ে পৌঁছেছে, এইবার চালাও। সঙ্গে সঙ্গে অর্জুন তীর চালালো এবং গিয়ে ওই তীর ওই পাখির মাথায় গিয়ে লাগলো এবং সঙ্গে সঙ্গে পাখির মাথা কেটে পড়ে গেল। এটি কেন লিখছেন, এই পরীক্ষাটি কেন নিলেন? তার কারণ তিনি দেখালেন যে এই যে এতগুলো ওই 100টি এবং আরও বাদবাকি 4 জন, মানে 104 জন, আরও যদি অশ্বত্থামাকেও ধরি, আরও যদি আমি কর্ণকেও ধরি, তাহলে 104 জন, 2 জন 106 জন বাচ্চা, তারা কিন্তু সবাই এক, তারা কিন্তু কেউ অসাধারণ ছিলেন না। ক্লাসে ফার্স্ট বয় হয় একজনই। কেন হয় না, এই যে সবার থেকে সে আলাদা হয়। অর্জুন ছিলেন সবার থেকে আলাদা, সবাই দেখছে যা, অর্জুন তা দেখছেন না, অর্জুন দেখছেন প্রপার ওয়ে। সেটা লক্ষ্য করেছিলেন দ্রোণাচার্য, সেই জন্যেই অর্জুনকে তিনি সবার প্রিয় ছাত্র হিসেবে বলেছিলেন যে তুমি সবার থেকে আলাদা, তুমি আমার সব থেকে সেরা ছাত্র হবে। একলব্যর সঙ্গে তিনি অন্যায় করেছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তিনি অত্যন্ত অন্যায় করেছিলেন একলব্যের সঙ্গে, কিন্তু অর্জুনও কম ছিলেন না, অর্জুনও সবার থেকে আলাদাই ছিলেন। সেটি এই পরীক্ষাটির মাধ্যমে আমাদের কথাকার, মহাভারতকার তিনি দেখিয়ে দিয়েছেন। আরও একটা ঘটনার কথা এখানে আছে। একদিন শিষ্যদের সঙ্গে দ্রোণাচার্য তিনি গঙ্গায় স্নান করতে গেছেন। তিনি জলে নামলে একটা কুমিরও হতে পারে, হাঙরও হতে পারে, মানে একটা জলজ প্রাণী, কুমির হওয়ার সম্ভাবনাই বেশি, গঙ্গায় দ্রোণাচার্যের পা কামড়ে ধরেছে। দ্রোণ তখন শিষ্যদের বলছে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে অর্জুন একদম 5টা তীর মেরে কুমিরটাকে খণ্ড খণ্ড করে দিলেন। অন্য শিষ্যরা তখন বোকার মতো দাঁড়িয়ে আছে, অর্জুন কিন্তু কাজের কাজ, সাথে সাথে এইভাবে প্রাণ রক্ষা করলেন গুরুদেবের তিনি। গুরুদেব অত্যন্ত খুশি হয়ে অর্জুনকে ব্রহ্মশির নামক অস্ত্র দান করলেন। করে তিনি বললেন যে এই অস্ত্র মানুষের প্রতি প্রয়োগ করো না, যদি অন্য কোনো শত্রু তোমাকে আক্রমণ করে তবেই তার প্রয়োগ করো, কারণ এই অস্ত্র একটি খুব বড় অস্ত্র, মানুষের প্রতি এই অস্ত্রটি তুমি প্রয়োগ করো না। এইবার একদিন ব্যাস, কৃপাচার্য, ভীষ্ম, বিদুর সবার সামনে দ্রোণাচার্য
ধৃতরাষ্ট্রকে বললেন যে মহারাজ, কুমারদের অস্ত্রাভ্যাস সম্পূর্ণ হয়েছে, আপনি অনুমতি দিলে তারা নিজ নিজ শিক্ষা প্রদর্শন করবে, সবাইকে দেখাবে যে তারা কেমন শিখেছে। ধৃতরাষ্ট্র খুব আনন্দ, তিনি ভীষণ আনন্দিত হয়ে বললেন যে আপনি এই মহৎ কার্যটি সম্পন্ন করেছেন, অর্থাৎ রাজকুমারদের তো আসল হলো অস্ত্র শিক্ষা, আপনি সেটাই করেছেন। আমার ইচ্ছা হচ্ছে চক্ষুষ্মান লোকের ন্যায়, মানে উনি তো দেখতে পেতেন না, উনি বলছেন যে আমারও ভীষণ ইচ্ছা করছে যে সবার মতন আমি এই রাজকুমাররা কেমন শিখেছেন, কেমন পরাক্রমী অস্ত্রবিদ হয়ে উঠেছে, আমারও সেটা দেখতে ইচ্ছে করছে, কিন্তু নিরুপায়। যাই হোক, ধৃতরাষ্ট্রের আজ্ঞা এবং দ্রোণের নির্দেশ অনুসারে বিদুর সমতল স্থলে একটা বড় মাঠে, আর কি বড় কোটিয়ারে একটা বিশাল রঙ্গভূমি নির্মাণ করালেন এবং ঘোষণা করে জনসাধারণকে জানিয়ে দিলেন যে শুভ তিথি, এই অমুক তারিখে অমুক দিনে পুজো অনুষ্ঠিত হবে এবং রাজকুমাররা তাদের অস্ত্রবিদ্যা প্রদর্শন করবেন। বিদুর এটি সবাইকে জানালেন। যথারীতি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কৃপাচার্য আর দ্রোণাচার্য সমস্ত রাজকুমারদের সঙ্গে নিয়ে সুসজ্জিত রণভূমিতে এলেন, আর সেখানে মঞ্চে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, ভীষ্ম সবাই সেই একটি সুসজ্জিত মঞ্চের উপর বসে আছেন, আর দ্রোণাচার্য, কৃপাচার্য তাদের পুত্রদের সঙ্গে নিয়ে, রাজপুত্রদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। যোদ্ধাবেশে সজ্জিত হয়ে রাজপুত্ররা যুদ্ধক্ষেত্রে এসেছেন। যুধিষ্ঠিরকে দিয়ে তারা শুরু করলেন, সবাই একে একে অস্ত্র শিক্ষার প্রদর্শন করছেন। সবাই যার যার নিজের লেখা বাণ দিয়ে লক্ষ্যভেদ করলেন। রথ চালনা, হাতি চালনা, ঘোড়া চালনা, এরকম বিভিন্ন তাদের বিদ্যা তারা যা যা শিখেছিলেন, আর কি তীর ধনুক চালানো ছাড়াও বিভিন্ন জিনিস, ঢালের ব্যবহার, কে কত জোরে রথ চালাতে পারে, কে কত জোরে ঘোড়া চালাতে পারে, সমস্ত কিছু তারা প্রদর্শন করতে লাগলেন, অর্থাৎ দেখাতে লাগলেন। তারপর দুর্যোধন আর ভীম গদা হাতে স্বগর্জনে পরস্পরের সম্মুখীন হলেন। দর্শকরা একদল ভীমের হলো, আরেক দল দুর্যোধনের পক্ষ নিল। দর্শকরা তারা এইভাবে দুদলে ভাগ হয়ে গেলেন। এইবার প্রচণ্ড কোলাহল শুরু হলো, যুদ্ধ হচ্ছে। সভায় গুরুরাজের জয়, ভীমের জয়, এইরকম বিভিন্নভাবে উৎসাহিত করতে লাগলেন দর্শকরা তাদের। তখন দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে বললেন যে তুমি ওই দুই মহাবীরকে নিবারণ করো, যেন কোনোভাবে রাগারাগি না হয়, ক্রোধের উৎপত্তি যেন না হয়। এটা তো একটা প্রদর্শনী ছিল, এটা কোনো যুদ্ধ নয়, সুতরাং সেখানে যেন কোনো রকম রাগারাগি না হয়, রঙ্গস্থলে ক্রোধের উৎপত্তি না হয়, সেটার জন্যে দ্রোণাচার্য অশ্বত্থামাকে নির্দেশ দিলেন, বললেন যে যাও তুমি ওদেরকে থামাও গিয়ে। অশ্বত্থামা তখন ওই গদা যুদ্ধে উদ্যত ভীম আর দুর্যোধনকে নিরস্ত করলেন। এইবার অর্জুন তার শিক্ষা প্রদর্শন করবেন। সমস্ত বাদ্যে, বিভিন্ন বাজনা টাজনা বাজে তাদেরকে থামিয়ে দিয়ে দ্রোণ বললেন যে যিনি আমার পুত্রের চেয়ে প্রিয়, সর্ব অস্ত্র বিশারদ, উপেন্দ্রতুল্য, সেই অর্জুনের শিক্ষা আপনারা দেখুন। সবার সেরা, মেইন অ্যাট্রাকশন, সবার সেরা ছাত্রকে তিনি সব শেষে সবাইকে প্রদর্শন করাবেন। এইবার দর্শকদের তো বিরাট উৎসাহ, সবাই জানে যে অর্জুন আলাদা, অর্জুন দারুণ কিছু একটা দেখাবে। আশা করে আছি দ্রোণের বেস্ট স্টুডেন্ট এসছে, এইবার বেস্ট তার জিনিসপত্র সব দেখাবে। অর্জুন তখন তার শিক্ষা প্রদর্শন করতে শুরু করলেন। অর্জুন আগুন, জল, বায়ু সমস্ত কিছুর ওপর তার বিভিন্ন অস্ত্রের প্রয়োগ দেখালেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, এইরকম যেন সমুদ্র উত্তাল হলে, রেগে গেলে যেরকম আওয়াজ হয়, এরকম মহাশব্দ হচ্ছে কেন? ক্ষুব্ধ সমুদ্রের ন্যায় কেন মহাশব্দ হচ্ছে? তখন বিদুর তাকে বলছেন
যে পাণ্ডুনন্দন অর্জুন অবতীর্ণ হয়েছেন তার অস্ত্রশিক্ষা প্রদর্শন করতে। ধৃতরাষ্ট্র বললেন, কুন্তির 3 পুত্রের গৌরবে আমি ধন্য হয়েছি, অনুগৃহীত হয়েছি, রক্ষিত হয়েছি। অর্জুন তখন তার বিবিধ অস্ত্রের প্রয়োগ দেখালেন। তারপর অর্জুন কি অদ্ভুত একটা খেলা দেখালেন, যে একটা লোহার শুকর মানে শুয়োর সেটা ঘুরছে, সেই ঘুরছে একটা ঘূর্ণায়মান ঘুরছে একটা লোহার শুকর, তার মুখে একসঙ্গে 5টা বাণ মেরে অদ্ভুত একটা কৌশল তিনি দেখালেন। আবার দড়ি দিয়ে টাঙানো আছে একটা গরুর শিং, গৌশৃঙ্গ, তার ভেতর 21টা বাণ ঢুকিয়ে দিলেন। এছাড়াও খড়গ, গদা এই সমস্ত তো হাতে করে চালনা করে বিবিধ কৌশল তিনি দেখালেন। অর্জুনের কৌশল প্রদর্শন শেষ হয়ে এসেছে, বাজনাও আস্তে আস্তে কমে আসছে। সেই সময় সেখানে ওই দরজায় আর কি এসে হঠাৎ করে একটা বাজ পড়ার মতন যেন আওয়াজ। যারা দ্বাররক্ষী ছিলেন তারা ভয়ের চোটে পালিয়ে গেলেন, তারা পথ ছেড়ে দিল। তখন কবচ কুণ্ডল শোভিত মহাবিক্রমশালী কর্ণ পাদচারী পর্বতের ন্যায় রঙ্গভূমিতে এলেন, যেন পাহাড় হেঁটে হেঁটে আসছে, এইরকম তার বিশাল চেহারা। তিনি রঙ্গভূমিতে এলেন এবং খুব বেশি সম্মান না দেখিয়ে দ্রোণ আর কৃপকে প্রণাম করলেন। অর্জুন তো তার ভাই, মহাভারতকার জানেন, কিন্তু অর্জুন তো তা জানে না। কর্ণকে এসে অর্জুনকে বললেন, পার্থ, তুমি যা দেখিয়েছ আমি তা সবই দেখাবো। মানে তুমি যা জানো আমি তাই জানি, এ নিয়ে তুমি যা দেখালে এটা আর কি এমন কিছু বড় ব্যাপার না। এবং সত্যি সত্যি অর্জুন যা দেখিয়েছে, যা কৌশল, যা শিক্ষা, সবাই এতক্ষণ হাঁ করে দেখছিল যে এত এরকম মোহিত হয়ে খেলা দেখছে, যে এরকম আমরা কখনো দেখিনি, এত অস্ত্রবিদ্যা পারদর্শী আমরা দেখিনি। কিন্তু আদতে মোটেই তা নয়, কর্ণ অর্জুনের সমান পারদর্শী ছিলেন। সেটাই দেখাচ্ছেন মহাভারতকার, যে কর্ণ এসে বলল যে তুমি যা জানো আমি সব জানি, তুমি যা দেখিয়েছো আমি তাই দেখাবো। এই বলে তিনি দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন যা করেছিলেন তাই দেখালেন। সেই সব খেলা তিনি দেখালেন। দুর্যোধন খুব এতদিনে ভীষণ আনন্দ পেয়েছে, এই একজনকে আমি খুঁজে পেয়েছি যে অর্জুনের সঙ্গে সমানে সমানে টক্কর দেবে। ও গিয়ে তাড়াতাড়ি করে একদম কর্ণকে জড়িয়ে ধরেছে। মহাবাহু, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, তুমি এই কুরুরাজ্য ইচ্ছা মতো ভোগ করো। তখন কর্ণ বললেন যে আমি তোমার সখ্যতা চাই, আমি তোমার বন্ধুতা চাই, আর অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই। দুর্যোধন বললেন, তুমি আমার সখা, আজ থেকে তুমি আমার সখা হয়ে আমার সঙ্গে সমস্ত আমার যা আছে সব কিছু তুমি ভোগ করতে পারবে, আর শত্রুদের মাথায় পা রাখো। তো পেয়েছে, দুর্যোধন তো এতদিন নিজে পারছিল না, অর্জুনের সমান তো কেউ ছিল না, অর্জুনের সমান কেউ নেই, ভীষণ ভয় পাচ্ছে। অর্জুন, ভীম, এদের জন্যে দুর্যোধনের ভীষণ চিন্তা, দুর্যোধন খুব ভয় পায় এদের। এইবার একজনকে খুঁজে পেয়েছে, ওই জন্য ব্যাস সঙ্গে সঙ্গে তাকে নিজের দলে টেনে নিয়েছে দুর্যোধন। এইবার অর্জুন তো ভীষণ অপমানিত হয়েছে। কি ব্যাপার, প্রত্যেকে কে একজন এসে বলছে যে আমি সব পারবো, এবং সত্যি সত্যি পেরেও গেল, কিচ্ছু করার নেই। অর্জুন তখন বলছেন যে তুমি তো অনাহুত, যারা অনাহুত হয়ে আসে আর যারা অনাহুত হয়ে কথা বলে তারা যে নরকে যায়, সেই নরকে আমি তোমাকে পাঠিয়ে দেব। কর্ণ বলছেন, এই রঙ্গভূমিতে আসার অধিকার সকলের আছে, ওপেন সেশন হচ্ছে, যে কেউ আসতে পারে, যে কেউ খেলা দেখাতে পারে। দুর্বলের কথা তুমি যেটা বলছো সেটা দুর্বলের কথা, দুর্বলের মতো তুমি আমাকে নিন্দা করছো, যা বলবার স্বর দিয়েই বলো। মানে দেখো, তুমি এখানে এসেছো যোদ্ধা, যা বলবার সেটা যোদ্ধার মতো বলো, ওভাবে মুখে কথা বলো না, তীর দিয়েই যা, স্বর দিয়েই যা বলার বলো। অর্থাৎ তোমার ক্যাপেবিলিটি যেখানে আমি দেখিয়েছি তুমিও সেইখানে দেখাও, সব মুখে কথা টথা বলো না। কর্ণ বলছেন, আজ গুরুর সমক্ষেই স্বরাঘাতে তোমার শিরচ্ছেদ করবো। এত দাপট ছিল কর্ণের
এত তার নিজের প্রতি কনফিডেন্স এতটাই তার বেশি ছিল, বলছে এই গুরু, তোমার গুরুর সামনেই তোমার আমি মুণ্ডচ্ছেদ করব। তাও কি বলছে? স্বরাঘাতে। সরাসরি দ্বন্দ্বযুদ্ধের কথা একবারও বলছেন না, কিন্তু বলছেন স্বরাঘাতে তোমায় শিরশ্ছেদ করব। তখন দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন তার ভাইদের সঙ্গে কর্ণের সামনাসামনি হলেন, আর দুর্যোধন আর তার ভাইরা কর্ণের পক্ষে গেলেন। এই প্রথম একদম পরস্পর দুটো দলে ভাগ হয়ে গেল। ইন্দ্র আর সূর্য নিজ নিজ পুত্রকে দেখতে এলেন। ইন্দ্রের পুত্র হলেন অর্জুন আর সূর্যের পুত্র কর্ণ। অর্জুনের ওপর মেঘের ছায়া আর কর্ণের ওপর সূর্যের কিরণ পড়ল। দ্রোণ, কৃপ, ভীষ্ম অর্জুনের কাছে গেলেন। রঙ্গভূমি দুই ভাগে বিভক্ত হওয়ায়, দুই পক্ষে বিভক্ত হওয়ায় স্ত্রীদের মধ্যেও দুভাগে ভাগ হওয়ার প্রবণতা এসে গেল। তারাও দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। তখন কর্ণকে চিনতে পেরেছেন কুন্তী। এইবার প্রকাশ্যে এসেছে। তখন আস্তে আস্তে কুন্তী দেখে কর্ণকে চিনতে পারলেন, আর কর্ণকে চিনতে পেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কুন্তী। বিদুর বললেন যে যাও যাও, দাসীদের সবাইকে বললেন যে শুশ্রূষা করতে। দাসীরা চন্দন জল টল ছিটিয়ে তাকে জ্ঞান ফেরালেন। এইবার দুই ভাই, নিজের দুই পুত্র একদম সম্মুখ সমরে। কুন্তী তখন বিভ্রান্ত, কাকে আটকাবে? সেই সময় কৃপাচার্য কর্ণকে বললেন যে এই অর্জুন কুরুবংশজাত, ইনি পাণ্ডু আর কুন্তীর পুত্র, ইনি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবেন। এবার কর্ণ, তুমি বলো, তোমার পিতামাতার কুল বলো, তুমি কোন রাজবংশের? রাজায় রাজা যুদ্ধ হবে। তোমার পরিচয় পেলে অর্জুন যুদ্ধ করা বা না করা স্থির করবেন। রাজপুত্ররা তুচ্ছ কুলশীল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ করে না। কর্ণ তখন কি লিখছেন মহাভারতকার? লিখছেন, কৃপের কথায় কর্ণ বর্ষা জল সিক্ত পদ্মের ন্যায় লজ্জায় মস্তক নত করলেন। কৃপাচার্য তো জানছেন যে এইখানে যদি সম্মুখ সমর হয়, যদি দ্বৈরথ হয়, যদি সামনাসামনি যুদ্ধ হয়, তাহলে অর্জুন টিকতে পারবে না কর্ণের কাছে। কর্ণ যা বীর বুঝতেই পেরেছেন, তারা তো জানেন, বুঝতে পেরেছেন যে অর্জুনের পক্ষে সম্ভব নয় কর্ণকে আটকানো। তখন তিনি কি করলেন? ওইভাবে ট্যাকটিক্যালি, জানতেন যে কর্ণ রাজপুত্র নয়, ওই জন্য তাকে তার কর্ম দিয়ে তো তিনি খণ্ডন করতে পারবেন না। তখন কি করলেন? ওই যেটা তার হাতে নেই, সেই জন্ম, কোন বংশে তোমার জন্ম, সেই একটি তুচ্ছ কারণ দেখিয়ে সেইখানে নিরস্ত করলেন। আসলে তারা চাননি যে ওইখানে একটা যুদ্ধ হোক, এটা কখনোই চাননি। তখনই যদি অর্জুন হেরে যায় তাহলে তো মহাভারতের কাহিনী ওখানেই শেষ। সেই জন্যে করতে দিলেন না কৃপাচার্য। দুর্যোধন কিন্তু যেমন বলেছিলেন তুমি আমার সখা, ঠিক তেমনিভাবে একদম সঙ্গে সঙ্গে কর্ণকে তিনি রক্ষা করলেন। তিনি কি বললেন? যে আচার্য, অর্জুন যদি রাজা ভিন্ন অন্য কারোর সঙ্গে যুদ্ধ করতে না চান, তবে আমি কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করছি। বলেছে না, রাজা ছাড়া রাজপুত্র বিয়ে করবে না, যুদ্ধ করবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আমি দিচ্ছি, আমি কর্ণকে অঙ্গরাজ্য দিয়ে দিচ্ছি, রাজা বানিয়ে দিচ্ছি, আমি কর্ণকে রাজা বানিয়ে দিচ্ছি। দুর্যোধন তখনই কর্ণকে সিংহাসনে বসিয়ে, সোনার সিংহাসনে বসালেন। বসিয়ে মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণদের দিয়ে ফুল আরও যেভাবে অভিষেক হয় ঠিক সেইভাবে বিভিন্ন উপকরণ দিয়ে কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করলেন। এমন সময় কর্ণের পালক পিতা অধিরথ তিনি ঘেমে চুমে কোত্থেকে খবর পেয়েছে যে দেখো দেখো তোমার ছেলে ওখানে গিয়ে কী কাণ্ড করছে, তোমার ছেলেকে ওরা সবাই মিলে যুদ্ধ করার জন্যে অপমান করছে। তো এক ধরনের অপমান না? তোমার পিতৃপরিচয় কি বলো? এই বলে দেখো তাকে অপমান করছে, এসব কাণ্ড কারখানা হচ্ছে, খবর পেয়েছে বাবা। তো সে ঠিক কোনো একেবারে ঘেমে চুমে দৌড়ে দৌড়ে এসেছে। এইবার তাকে দেখে কর্ণ ধনুক ত্যাগ করে প্রণাম করছেন। আর অধিরথ এসে জড়িয়ে ধরেছে ছেলেকে সস্নেহে আলিঙ্গন করে, পুত্রকে সস্নেহে আলিঙ্গন করলেন আর মাথায় চুমুকাচ্ছেন, আদর করছেন।
তখন ভীষ্ম হেসে বলছে, তুমি সুতপুত্র? চিনতে পেরেছে, বাবা বলে পরিচয় দিয়েছে কর্ণ। কর্ণ তো কখনো অস্বীকার করেননি বাবাকে। তখন ভীম হাসছে, বলছে, তুমি সুতপুত্র, তুমি অর্জুনের হাতে মরার যোগ্যও নও, তুমি কষা হাতে নিয়ে কুলধর্ম পালন করো, মানে তুমি এইসব অস্ত্রফস্ত্র যোগ্যই নয়, তুমি যাও। তোমার বাবা যেমন রথ চালাতেন সারথি, ঠিক তেমনি তুমি তাই করো, কুলধর্ম পালন করো। কুকুর যেমন যজ্ঞের পুরোভাগ খেতে পারে না, তুমিও অঙ্গরাজ্য ভোগ করতে পারো না। মানে বলছে যে তোমাকে রাজা করে দিলেই তো তুমি রাজা হবে না, রাজা হতে পারবে না। তুমি ওই রাজ্য চালানো তোমার কাজ নয়, তুমি যাও, গিয়ে ওই রথ চালাও। কর্ণ তখন রেগে গেছে, রাগে, বলছে ক্রোধে ওষ্ঠকম্পিত হতে লাগলো, রাগে বিড়বিড় বিড়বিড় করছে। দুর্যোধন বললেন, ভীম, এমন কথা বলা তোমার উচিত হয়নি। দ্রোণাচার্য যে কলস থেকে আর কৃপাচার্য সরস্তম্ভ থেকে জন্মেছিলেন তা তো সবাই জানে। বলছে তোমাদের জন্ম বৃত্তান্তও জানা আছে আমার, অর্থাৎ তোমার যে এই যে পাণ্ডুপুত্র বলা হচ্ছে, পাণ্ডু তো তোমার বাবা নয়। তাহলে তুমি আবার কি বলছো? তুমি আর কথা বলো না। কবচ কুণ্ডলধারী সর্বলক্ষণযুত কর্ণ, তিনি যে নিজ বংশে জন্মাতে পারেন না সেটা তাকে দেখলেই বোঝা যায়। কেবল অঙ্গরাজ্য নয়, সমস্ত পৃথিবী ইনি ভোগ করবার যোগ্য। যারা অন্যরূপ মনে করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হোক। তখন থেকেই একদম পেয়ে গেছে, তো আর কিছুর অভাব ছিল না দুর্যোধনের। শুধু অতটা পারদর্শিতা তার ছিল না, একজন পারদর্শী বন্ধু পেয়ে গেছে, ব্যাস, এবার লাফাতে শুরু করে দিয়েছে। এই সময় সূর্যাস্ত হলো। দুর্যোধন কর্ণের হাত ধরে রঙ্গভূমি থেকে প্রস্থান করলেন। পাণ্ডবগণ, দ্রোণ, কৃপ, ভীষ্ম তারাও নিজ নিজ ভবনে চলে গেলেন। কর্ণ অঙ্গরাজ্য পেয়েছে, রাজা হয়েছে, তাই দেখে কুন্তী খুব আনন্দ পেল, কুন্তীর মনে শান্তি হলো। আর যুধিষ্ঠিরের এই বিশ্বাস হলো যে কর্ণের তুল্য ধনুর্ধর পৃথিবীতে নেই। যুধিষ্ঠির তো খুব স্থির মতে ছিলেন, তিনি বুঝতেই পেরেছেন যে অর্জুন নয়, আসল যে যোগ্য উত্তরাধিকার সে কিন্তু এসে গেছে। আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনারা দয়া করে আপনাদের মতামত প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী প্রতিটি পর্বকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। আর আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনাদের সমমনস্ক বন্ধুদের সাথে এই পর্বগুলি অবশ্যই শেয়ার করবেন। আর ভাষা ভবিষ্যৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।